তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখবো, সেটা কখনোই সম্ভব না। দেখ মনে তুমি কি করতে পারো, যাও। কাজটা কি তোমাদের দিবে নাকি দিবে না? কাজটা আপনি দেন। জি, আমি রাতুল বলছি। এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুলে রাখুন। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। আমার শত্রুকে কাজ দিয়ে আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। শর্ত বেশি কিছু না, এই জুতাটা দিয়া নিজেকে গালে জুতা মার। তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইডে আছে, তোমার গাড়িটা পিছক। গাড়ি পিছাইবো না। ও তুমি, পিঁপড়ার দেখি পাখা গজিয়েছে। পিঁপড়ার না, এই মেঘলার পাখা অনেক আগেই গজাইছে, সেটা আপনি দেখতে পান। ন্যূনতম পড়াশোনাটুকু তো করনি। কোনটা ওয়ান ওয়ে রোড কোনটা টু ওয়ে রোড সেটাও হয়তো জানো না। তোমার গাড়িটা রং সাইড আছে, তুমি গাড়িটা পিছাও। রাস্তা যাইটাই হোক, আমি একবার কইলাম না আমার গাড়ি এক পাও পিছাইব না, এটাই আমার শেষ কথা। নতুন নতুন গাড়িতে চড়ে কি অহংকার বেড়ে গেছে? কি দেখাচ্ছ তুমি? এই যে গাড়িতে চড়তে পারো, তোমার বডিগার্ড আছে, শো অফ করতেছো? কি দেখাতে চাও তুমি? আপনার যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। দুদিন আগেও তো বস্তিতে ছিলে। বস্তির মানুষ যে নতুন গাড়ি পেলে অহংকার বেড়ে যায়, সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এতদিন শুধু শুনেই এসেছি। ও এখন বস্তির মানুষ? আপনি মনে হয় ভুলে গেছেন, এই বস্তিতেই আপনি খাইছেন, দাইছেন আর ঘুমাইছেন। বস্তির মানুষ যে মানুষ হয় সেটা ভুলা যাবে না, মনে রাখবেন। দুদিন আগে তো তুমি ফকির ছিলে, অস্বীকার করতে পারবে? অস্বীকার তো করতেছি না, আপনার মতো স্বার্থপর না। যদি স্বার্থপর হইতাম তাহলে এই স্বার্থের খাতিরে অনেক ক্ষতি করতে পারতাম। আর কি ক্ষতি করতে চাও তুমি? হ্যাঁ, আবার জুতা তুলবা? এখন তুমি আমাকে জুতা দিয়ে মারবা? তুমি আমার এইখানটাতে আঘাত দিয়েছো, তুমি ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। আর যদি উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু বাধ্য হবো তোমাকে ডিভোর্স দিতে। আর এমনিতেও আমি তোমাকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবো। এভাবে একটা সম্পর্ক রাখা যায় না। আপনাদের মতো পুরুষ মানুষেরা কিছু পারেন আর না পারেন, ভালোবাসা মানুষের দুর্বলতায় আঘাত করতে পারে। একটা মেয়ে কখনোই তার সংসার ভাঙতেছে না, তার সংসার গড়তেছে। এত কিছুর পরেও আমি মুখ বুঝে সব কিছু চুপচাপ সহ্য করছি। আপনি ঠিকই কইছেন মিস্টার অনিক, আপনি সবসময় ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম, আমি অহংকার। আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াইছি তো, এই কাটা সইরা গেল, চলে দেখছি আপনার রাস্তায় আপনি যান। চলেন আপনারা। আঙ্কেল, সব ডিল তো ফাইনাল, এখন শুধু সময়ের অপেক্ষা। কাজ করবো আর টাকা কামাবো। এবার আমি 100 কোটি টাকার মালিক হব। বাহ, ডিল ফাইনাল হয়েছে, এটা তো খুবই খুশির খবর। আমরা কিন্তু সবাই খুবই আনন্দিত। মানে হয়েছে কি, আমি ভাবছিলাম যে এই কাজটা শুরু করার আগে ওই শুভ কাজটা যদি সেরা ফেলাইতে, মানে যে তোমাদের বিবাহটা যদি ঠিক করে ফেলতে। আরে রাখেন তো আপনার বিয়ে, আপনারা সব সময় শুধু বিয়ে বিয়ে করেন। কোথায় একটা খুব সুন্দর একটা আনন্দের সংবাদ, একটু সময় মিলে আনন্দ করব, তা নয়। আচ্ছা সরি, হ্যাঁ আপনার ভাতিজাকে একটা ফোন দেই, এই গুড নিউজটা ওকে জানানো খুব জরুরি দরকার। তুই আমাকে কেন কল করেছিস? কে বন্ধুকে অভিনন্দন জানাবি না? আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্টটা পেয়ে গেছি।
কি মিষ্টি খাবি না? মিষ্টি নিয়ে আসবো তোর জন্য। কেন কল করেছিস সেটা বল। কেন কল করেছি জানিস না? তোর বউ সেই প্রজেক্টটা তোকে না দিয়ে আমাকে দিল। একটা জিনিস কি জানিস, তোর বউ না তোর ভালো চায় না। এই বিষয়টা না আমার কাছে কেন কত যে আনন্দ লাগতেছে। আনন্দ হচ্ছে, এই আনন্দের অবশ্যই একদিন আমি জবাব দেব। শোন, তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। যদি ছিঁড়তে পারিস তাহলে ছিঁড়িস। তুই দেখবি একদিন আমি অনেক টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক। তখন তোর বড় লোক শ্বশুর আছে না, তোর বড় লোক শ্বশুরের থেকেও আমার একটা বড় কোম্পানি থাকবে, আর তুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই আমার কি করিস। তোদের সবাইকে আমি একে একে জবাব দেব, কেউ রেহাই পাবি না। আমি অপেক্ষায় থাকলাম তোর কল্পিত সময়ের, দেখবো তুই কি করতে পারিস। ওকে, গুড বাই, টাটা বন্ধু, ভালো থাকিস। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো, এখনো কি তুমি তাকে বউ বানিয়ে রাখবে? তুমি তাকে ডিভোর্স কি দেবে না? বললাম তো দিয়ে দিব। কবে দিবে? আমি তো তোমার মধ্যে কোনো ডিভোর্স দেওয়ার লক্ষণ পাচ্ছি না। আর কত সহ্য করবে? আমি আর সহ্য করব না, আজকের বোঝাপড়া হবে। মেঘলা, মেঘলা, মেঘলা বাইরে আসো। মেঘলা, কিছু মেঘলা কোথায়? ওকে ডাকেন, ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, আমি এখানে। কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি, আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা? কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছো? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিরা কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা যাই না আমাকে মেয়েরে তোমার কাছে বিয়া দেই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি কাব্বা? শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা? তোমারে আমি সাইডা দেবো? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিই। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি।
ইয়া আল্লাহ, আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি দায়ী। আমার আল্লাহ ওমা কি হলো এটা আমারে আমার ধরো করে না আমারে। আপনার বমি বমি ভাব হয়? আচ্ছা, খাওয়া দাওয়া রুচি আছে? বুঝতে পেরেছি। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। বাচ্চার বাবাকে বলেন মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে তারপর বাড়িতে যাবেন। কি কি আপনি এগুলা কি কইতাছেন? আমি আমি গর্ভবতী? আব্বা, ম্যাডাম, আমার জামাইয়ের লগে তো আমার কোনো যোগাযোগই নেই। মানে? মানে আমার জামাই আরেকটা বিয়ে করছে, এখন সে আমার ডিভোর্স দিতে চায়। তাহলে তাহলে আমার সন্তানের এখন কি হইব? প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী স্ত্রী ডিভোর্স হয় না, আপনারা নতুন করে আবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওর জামাই তো ওর সাথে থাকে না, যে নতুন বিয়ে করছে সেই জায়গায় ওর জামাই থাকে, ওর নামই শুনতে পারে না। আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এটা আপনারা আগে জানতেন না, এখন যেহেতু জেনেছেন আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন কিভাবে কি করবেন। না, সিদ্ধান্ত নেওয়ার আর কিছু নাই। আমার জামাইও চায়, আমিও চাই আমাকে ডিভোর্সটা হোক। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, দেশের তো আইন কানুনের একটা ব্যাপার আছে, ওইটা তো মানতে হবে। আপনাদের সন্তানের কথা চিন্তা করে আপনারা হাজবেন্ড ওয়াইফ আবার নতুন করে ভাবেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। ভাবা ভাবির আর কিছু নাই আপা। যেই মানুষটা আমার কথা একটা বড় চিন্তা না কইরা টাকার জন্য আরেকটা বিয়া করতে পারে, যে মানুষটা আমার ডিভোর্স দেওয়ার জন্য উল্টা কইরা লাগতে পারে, আমি কোন মুখ নিয়ে ওই মানুষটার কাছে যাবো আপনি কোন? না, আমি আর যাব না। পৃথিবীতে তো এমন অনেক সন্তান আছে যারা জন্মের পর বাপ মা কাউরে দেখে না, তাই বলে তারা কি বড় হয় না, মানুষ হয় না? আমি আমার সন্তানের জন্য আছি, আমি ওরে বড় করব, ও জানবো ওর কোনো বাপ নাই। আপনারা যেটা ভালো মনে করেন, আমার যেটা ভালো বলার ছিল আমি বললাম। ঠিক আছে ডাক্তার আপা, আসি। আব্বা চলো। মারে, তুই জামাইরে তালাক দিস না। তোর পেটে যে সন্তানটা আছে তার তো বাবার আদরের দরকার, তাই না? তুই যদি তালাক দিয়া দেস তাহলে তো বাবার আদর পাইবো না। আব্বা, তুমি এগুলা কি কইতেছো? তুমি মনে হয় জানো না অনেক কি চায়। তোমার কি কিচ্ছু মনে নাই? তুমি দেখলা না ওইদিন সবার সামনে হয় কেমনে আমার ডিভোর্স দিতে কইলো?
মনে থাকবো না কেন, কিন্তু তোর পেটের সন্তানের কথাও তো ভাবা লাগবো। কোনো দরকার নাই মা, কোনো দরকার নেই। যে মানুষটা আমার কথা একবারও চিন্তা না কইরা আরেকজনের বিয়া করতে পারছে, তার কাছে আমি ছোট হইতে চাই না। আমার ভাগ্যে যা আছে তাই হই। কিন্তু ডাক্তার যে কইলো পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রী তালাক হয় না। কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হইব। দরকার পড়লে আমি উকিলের লগে কথা বলবো। মারে তুই একটু জামাই বাবাজির সাথে কথা বল। না, কোনো দরকার নেই। আমার পেটের সন্তানের কথা ওর আমি কিচ্ছু কম না। সময় হলেও ঠিকই টের পাবে। দেখ যেটা ভালো মনে করো। এখন আর কোনো সমস্যা নেই, লোনটাও হয়ে গেছে, শালিমা গ্রুপের সাথে চুক্তিটাও হয়ে গেছে। এখন শুধু কাজ শুরু করতে হবে, আর কাজ শেষ হয়ে গেলেই শত শত কোটি টাকা আমার পকেটে ঢুকবে। এটা ভেবে যে কি আনন্দ লাগছে। সবই ঠিক আছে, কিন্তু আমি আশ্চর্য হইতেছি একটা বিশেষ ব্যাপার। অনেকের বউ তোমার এই কাজটা দিছে, আমি কিন্তু ভাবছিলাম যে জেদের বসে তোমার শেষ পর্যন্ত সে কাজটা দিবই না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি? একটা বস্তির ফকির নিয়ে তার কথায় এত বড় একটা ডিল হয়ে গেল। আচ্ছা, ওই অফিসের মধ্যে ওর কাজটা কি? আরে কাজ যাই হোক, তোমার তাতে কিছু জানা দরকার নাই। তুমি কাজ পাইছো, লাভবান হইছো, তাই না? তা ঠিক বলেছেন। আমার মনে হচ্ছে কি জানেন, অনিকের সাথে জেদ করেই কিন্তু ও আমাকে কাজটা দিয়েছে, কারণ ওর সাথে তো এখন সম্পর্ক ওর শত্রুতা। অনিকের বউ ওর সাথে প্রতিশোধ নিচ্ছে। মেয়ে কামকে ভালো হইলে গেল। আচ্ছা সমস্যা কি, ওরা ওরা মারামারি করুক, আগের থেকে আমরা লাভবান। কি ব্যাপার, আপনারা সবাই এখানে খাড়া রয়েছেন যে? ম্যাডাম, কংগ্রাচুলেশনস। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ। ম্যাডাম, অ্যাডমিনের পক্ষ থেকে। ধন্যবাদ। একটু রাখেন তো। ম্যাডাম মার্কেটিং। ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য এত কিছু করছেন, আমি খুব খুশি। ম্যাডাম, উনি হচ্ছেন আলতাফ চৌধুরী, আপনার সাথে মিটিং করার জন্য এতক্ষণ ওয়েট করছেন। আসসালামু আলাইকুম। চলেন না ভিতরে চলেন, মিটিং এ যাই। আসেন রুমে আসি। চল আলতাফ সাহেব। আপনারা এগুলো নিচে নিয়ে যান। বসেন বসেন। ঠিক আছে। আপনার বাবার সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করছি, উনি আমাকে খুব পছন্দ করতেন। এই আপনার কথা আমি ওনার কাছে শুনছি, তো ভাবলাম অফিসে গিয়ে একটু দেখা করি, পরিচিত হই। ও আচ্ছা, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে। ভেবেছিলাম শাকের চৌধুরীর মেয়ে অনেক মডার্ন আধুনিক হবে, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হয় না। কেন, আমার দেখে কেমন মনে হয় আপনার? মনে তো হয় বস্তির থেকে এসছে। এই শহরের অলিগলিতে বস্তিতে যারা থাকে, আপনার আচরণ দেখে তো মনে হলো সেরকমই। আপনি ঠিকই কইছেন, আমি বস্তিতেই থাকি। আমার পালিত বাবা মা এখনো বস্তিতেই থাকে। আপনার মতো একজন কোটিপতি বস্তিতে থাকবে, এটা তো মানেই যায় না। বস্তিতে তো থাকে গরিব ফকিন্নিরা, আপনি তো গরিব না। তাতে কি হয়েছে, আপনারা কইলাম না ছোটবেলা থেকে ওখানে মানুষ হয়েছে, এই জন্য হেনেই থাকি। আলতাফ সাহেব, আমরা এই বিষয়ে আলোচনা না করে আমরা ব্যবসায়িক আলোচনাটা সেরে ফেলি। ও শিওর। আমার একটা শেষ প্রশ্ন ম্যাডাম, আপনার স্বামী কি করে? নিয়োগে বস্তিতে থাকে, একদিন নিয়ে আসেন না, অফিসে আমরা পরিচিত হব। কিছু মনে করবেন না, আমি আসলে
আমার বাচ্চার বাবার পরিচয়টা সবার সামনে আনতে চাইতেছি না। মানে কি, সন্তানের কোনো বাবা নাই? আর বস্তিতে থেকেও এত অ্যাডভান্স, স্বামী ছাড়াই সন্তান? অবশ্য বস্তিতে এরকম স্বামী ছাড়া সন্তান অহরহই হয়। আলতাফ সাহেব, আপনি মুরব্বী মানুষ, আর তাছাড়া এই অফিসের সবচেয়ে পুরনো ক্লায়েন্ট। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাইতেছি না, ভালোই ভালোই বলতেছি। আপনি এখন আসতে পারেন স্যার। রিল্যাক্স, মাথা ঠান্ডা করেন। ম্যানেজার সাহেব, ম্যাডাম। আপনি উনারে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলেন, নাইলে কিন্তু। জি ম্যাডাম। আলতাফ সাহেব, আপনার কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আপনার সাথে আমাদের সমস্ত ব্যবসা বন্ধ। যান, আপনি কিন্তু জানতে হবে। কিন্তু রমজান সাহেব, বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের জন্য আমাকে অপমান করতেছেন? আমি কিন্তু দেখে নেব। এটা আপনার প্রাপ্য ছিল। যান, আপনি বেরিয়ে যান। আরে জি ম্যাডাম। এই ভদ্রলোকটারে অফিস থেকে বাইর করে দাও, এরপরে যাতে অফিসের ত্রিসীমানা না দেখি, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা। জি ম্যাডাম। ওঠেন। ভালো হবে না ম্যাডাম, আমি এর প্রতিশোধ নেব। উনি আমাদের সাথে বিজনেস না করলে কয় টাকা লস হবে? না ম্যাডাম, কিচ্ছু হবে না, ব্যাপারটা আমি দেখব। সরি ম্যানেজার আঙ্কেল, আসলে আমি ওনার কথাগুলো নিতে পারি নাই। ম্যাডাম, আপনি উচিত শিক্ষা দিয়েছেন। এইসব লোকদের এরকম শিক্ষাই দেওয়া